শেখ হাসিনা আসলে আসলে কি কি ঘটবে, অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাই করতে পারতেছি না। আর এইবার আসে সেনাবাহিনীতে কি, আপনি খুবই জটিল একটা প্রশ্ন ফেলে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কি ঘটবে, নৌবাহিনীতে কি ঘটবে, বিমান বাহিনীতে কি ঘটবে। শুনেন, যতই আমরা গালি দিই সেনাবাহিনীকে, ওইখানে তো মিনিমাম তো দেশপ্রেমিক মানুষ আছে তো, তাই না? কমপক্ষে তো একটা অবস্থান আছে। যদি 100 জনের মধ্যে অন্তত 20 জন তো আওয়ামী লীগের পক্ষে আছে, 20 জন তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, সবাই তো আর জামাত হয়ে যায় নাই। ওদের কিন্তু দাঁতের দাঁত কামড় দিয়ে তারা পড়ে আছে। আর আপনি ভালো করেই জানেন, সেনাবাহিনীর বিদ্রোহ কিন্তু বেশি দিন চাপায় রাখা যায় না, সেই জন্য কিন্তু সরাইছে। এই ওয়াকার সাহেব পরিবর্তন হোক না, শুধু যারা তারেক রহমান আনবে তাকে তো যেতেই হবে। ওয়াকারকে তো হি মাস্ট গো, তাকে তো যেতেই হবে, আজ না হোক কাল তো যেতে হবে। আর আর তখন কি করবে? আর যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে একটা কাজ ভালো করেছেন, মানে তাকে যারাই পরামর্শ দিয়েছেন শেখ হাসিনাকে, যে আপনি ঘোষণা দেন আপনি আসতেছেন, অথবা তিনি নিজেও যদি সেলফ ঘোষণা দিয়ে থাকেন, ঝুঁকি নিয়ে থাকেন, চমৎকার একটা কাজ হয়েছে ভাই। আপনি বিশ্বাস করেন পুরো বাংলাদেশ ওই হ্যাঁ, বাংলাদেশ যতই চাপাচাপি, মানে যারা যতই চাপাচাপি করুক, যতই চাপা মারুক বিএনপি, জামাত, হেফাজত, আমার বাবির পোলা সহ, ভিতরে ভিতরে কিন্তু তারা, তাদের পায়ের নিচে মাটি নাই। এই শেখা মানে জামাল সিরাজ ভাষায় আইলো বিলা, আইলো বিলা। আর আমাদের জামাল ভাষা আইলো রে, আইলো, এই বুঝি আইলো, এই বুঝি আইলো, আয়া সারলো, আয়া সারলো। সবারই এই, বরং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চাইতে সাধারণ মানুষ বেশি আলোচনা করতেছে। আপনি বিশ্বাস করেন, মানে সমালোচনা করে এই মুহূর্তে কিন্তু পুরো বাংলাদেশ শেখ হাসিনা কবে আসতেছে এই রিউমার কিন্তু চলে গেছে। আর বিএনপির ভিতরে এই যে 6 মাসে যে উপদলীয় কোন্দল সৃষ্টি হবে, এইটা বিএনপির জন্য, জামাতের জন্য দেখতে পারবেন কাল কাল হয়ে দাঁড়াবে, কাল। আর এটাই আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়ে যাবে। কারণ মনে রাখবেন যে আপনি আপনি আমার সম্পর্কে যা জানেন, আমি আপনার সম্পর্কে যা জানি, প্রতিপক্ষ কি জানে, জানে না। আপনি যদি আমার বিট্রে করেন বা আমি যদি আপনার সাথে বিট্রে করি, আমি সবচেয়ে করতে পারবেন, আপনি আমার একেবারে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবো, রাইট? তাহলে আপনার 1000 শত্রুর চেয়ে বেশি ক্ষতি আমিও করতে পারবো আপনাকে, আপনিও আমাকে করতে পারবেন। তাহলে মনে রাখেন ওই লোকগুলো কিন্তু এখন ধীরে ধীরে, বুঝতে পারছেন, ওই যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিআইয়ের চাচাতো ভাইয়ের যে পিটাইছে ক্ষমতার জোরে, ওরা কিন্তু জেগেছে, ভেতরে চাকরি খেয়েছে, তারা কিন্তু জেগেছে। ওই যে ইসলামী ব্যাংক থেকে 6000 চাকরি খাইছেন, সেই 6000 লোক কিন্তু আওয়ামী লীগের কর্মীর সাথে বেশি কাজ করতেছে। তারপরে ক্ষমতায় গিয়েই দোকানে হামলা, বাড়িতে হামলা, এরে মায়ের ওরে মায়ের, মানে আমি আওয়ামী লীগের কর্মীদের কথা বলতেছি না, তাদের তো হিসাব আলাদা, এদের উপর নির্যাতন তো হয়েছে। যারা আওয়ামী লীগ করে না তাদের উপরেও কিন্তু কম নির্যাতন হয় না। আপনি কিন্তু শুধু আওয়ামী লীগটা দেখেছেন, সাধারণ মানুষের উপরে যে নির্যাতন করেছে জামাত বিএনপিরা, মানে মাস্তানি করেছে, পাবলিক ফুলতেছে শুধু, ব্যাঙের মাঝখানে ব্যাঙ আছে না, ওই যে গোতা ব্যাঙের মতো ফুলতেছে শুধু, বুঝতে পারছেন? আর এরা কি করতেছে, আর বিএনপির মধ্যে যারা আছে, যারা সুবিধা পায় না, তারা কিন্তু নয় বউয়ের মধ্যে গাল ফোলায় বসে আছে, সবগুলো নয় বউয়ের মধ্যে গাল ফোলাইতেছে। তো এই যে একদিকে হলো নিজের দলের মধ্যে বিএনপির মধ্যে গাল ফোলা নয় বউয়ের মতো, আর এই সাধারণ মানুষকে যারা নির্যাতন নিপীড়ন করেছেন, যার বাড়ির গাছটা কেটে নিছেন, যার পুকুরে মাছটা মেরে নিছেন, যার গরুটা আগুন দিয়ে, মনে আছে তো, আগুন দিয়ে গরু পুড়িয়ে দিয়েছে, মহিষ পুড়িয়ে দিয়েছে, কত হারামি মানুষ। আর মানুষই মানুষ পুড়িয়ে মেরে ফেলে, আর তো গরু আছে। তারপর পুকুরে বিষ দিয়েছে, ওই লোকটা কাঁদতেছে, যার ক্ষেতে ধান কেটে নিয়ে গেছে, ধানের ক্ষেতে আগুন লাগাই দিয়েছে। এগুলো কি মানুষ ভুলে গেছে মনে করেছেন? কিছুই মানুষ ভুলে নাই, মানুষ কিছু ভুলে না, সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগের অপেক্ষায় থাকে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলেছে। বিশ্ব মিডিয়াকে বলে দিয়েছে, ঠেকাও তোমরা আমাকে, আমাকে কথা বলতে দিবা না, মিডিয়া কভারেজ তার শেখ হাসিনা। তারপরে কি করেছে, সরকারকে চ্যালেঞ্জ করেছে, আদালতকে চ্যালেঞ্জ করেছে। তারপরে কি আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করেছে। আরেকটা কাজ কি করেছে শেখ হাসিনা, সেটা কর্মী আওয়ামী লীগের ভিতরে যারা 2 নম্বরে আছে তাদের কিন্তু ফেফড়ার গলা শুকিয়ে যাইতেছে, হায় হায় এত টাকা মেরেছি, অত টাকা মেরেছি, এখন যদি না যাই তাহলে ধরা, মানে গেলেও ধরা, না গেলেও ধরা। এইবার ধরো না গেলে শেখ হাসিনা নোটে চলে যাবে, আর কি গেলে তো কাজ করতে হবে, মাঠে থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। আর তো ওই যে চেহারা না দেখায় ফেসবুকে বলা, তারপরে বড় বড় লেকচার দেওয়া, ওগুলো তো চলবে না। এখন তো সামনে আসতে হবে, কারণ সামনে তো আমি থাকবো না, আপনি থাকবেন না, মাঠে ময়দানে তাদেরই থাকতে হবে। তো তখন তো এইবার তো আর বলতে পারবে না যে নেত্রী ঘোষণা দেয় নাই তাই আসি নাই। এইবার কি বলবে? আমি বলতাম আপনারা প্রকাশ্যে কথা বলেন না কেন? কি বলছে জানেন মিথ্যুকেরা? ওর নেতৃত্ব আমাদের নির্দেশ দেয় নাই। আমি বলছি নেত্রী কি আপনারা নির্দেশ দিচ্ছে? আমার কথা তো আমি বলছি যে নেত্রী, তাহলে ওই যে আপনি যে টেহাটা মারছিলেন, আপনি চাকরি দিতে 20 লাখ দিতেন, ওটা বোধহয় নেত্রী করে দিয়েছিল না? তারপর আপনার বউ পোলার বউরে যে পোলার শালারে যে
এই পদে দিচ্ছেন, ওই পদে দিচ্ছেন, ওইগুলো পদে নেত্রী কয়ে দিছিল। তারপর কোটি কোটি টাকার মানে একজন আমাকে নিজে বলেছে যে তার জামাই বাড়ি 20 করে, আমার কাছে আওয়ামী লীগের এক নেতা বলেছে যে 20 কোটি টাকা, হয়তো সে কম বলেছে অথবা বেশি বলে সেটা তার ব্যাপার, আমাকে বলেছে যে 20 কোটি টাকা তার মেয়ের জন্য সে দিছে। সেই লোকের বলছিলাম জামালপুরে 1,05,00,000 টাকা ছাত্রলীগের যারা আছে যাদের একটু চালান, তারা বিপদে আছে, মামলা আছে, গলা শুকাই ফেললো, আমার তো টাকা নেই। তো ওই যারা তো এবার ধরা খাবে। 20 কোটি টাকা সে নিজের মুখে বলছে আমার কাছে, মানে একটা। তাহলে ওই 20 কোটি টাকা যে দুর্নীতি করছে ওটা কি শেখ হাসিনা কয়ে দিয়েছিল? আমি বলছি যে শেখ হাসিনা সব কয়ে দিয়েছিল আপনাদের, তাই না? শেখ হাসিনা আপনাদের বলছিল তোমরা দলীয় কোন্দল করো, শেখ হাসিনা আপনাকে বলেছিল উপদলীয় কোন্দল করো, শেখ হাসিনা আপনাকে বলেছিল যে মাপে কম দাও, সব ওইগুলো কয়ে দিয়েছিল, তাই করছিলেন। কন্ট্রাক্টরি, ঠিকাদারি ব্যবসা, চাকরি ব্যবসা, তারপরে আরে বেগমপাড়া, কেরালা বেগমপাড়া, শেখ হাসিনা কয়ে দিয়েছিল। সুইস ব্যাংকে টাকা রাখার কথা বলছি, মানে সবকিছু যখন যখন নেতৃত্বের প্রশ্ন, ঝুঁকির প্রশ্ন, নেত্রী এইবার তো নির্দেশ দিয়ে দিছে, এইবার তো নির্দেশ না, নেত্রী নিজেই বলছে আমি আসতেছি। এইবার যাবে কোথায় শোনাবো? আমি আসতেছি মানে তোমরা কি করবে না করবে এটা এখন তোমরা নিজেরা বুঝে নাও। আমার এটা তো বলার দরকার নেই আমার সাথে। অর্থাৎ আপনি বলেন যে ফরিদ ভাই আমি কিন্তু যুদ্ধে নেমে গেলাম, তার মানে তো এই না যে আপনি আমার সাথে আসেন, মানে ওটা তো না, আপনি বলছেন যে আমি নেমে গেছি। আপনি কই বক্তব্য পরিষ্কার বলতে হবে। যখন শেখ হাসিনা বলে দিছে যে আমি তো ডিসেম্বরে আসবো, অলরেডি যেগুলো যাও 2-4টা চিঠা থাকবে ওগুলো চলে যাবে, ভালো, আমার মতে ভালো হয়েছে। বললাম তো জানতে শেখ হাসিনা এখানে এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলেছে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, বিশ্বকে চ্যালেঞ্জ করছে, আদালতকে চ্যালেঞ্জ করছে, কর্মীদের মনোবল চাঙ্গা করেছে, এবং দলের ভিতরে থাকা যে হিপোক্রেট আছে, ভণ্ড আছে, বেঈমান আছে, তাদের হলকম শুকিয়ে গেছে এখন। পুলিশ, আর্মি, বিডিআর বা এই যারা একসাথে ট্রেনিং করে চাকরি করার যাদের বিষয় হয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা বিষয় থাকে। সেটি হচ্ছে ব্যাপারটি এরকম যে আমি আমার সাথে আমার ব্যাটসম্যান এখানে দাঁড়ানো, আর সামনে যে শত্রু সে আমার আপন মায়ের পেটের ভাই। আমি কিন্তু বাঁচানোর জন্য আমি কিন্তু আমার ভাইয়ের, বাহিনীটাই এটা ফোর্স এরকমই, এভাবেই ফোর্স চলে। এই যে কেউ বলে মানে সরকার বলে 44 জন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি 44 জন না, যেটি আমরা 3000ও না যেমন তেমনি আবার 44 জন না, কিন্তু এক্সাক্ট যে তথ্যটি সেটি এখন পর্যন্ত যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে পুলিশ মারা গেছে 753 জন পুলিশ, যেটা আমার কাছে যেটা এখন পর্যন্ত যতটুকু অথেন্টিক আছে 753 মানে 750 পুলিশ কে হত্যা করা হয়েছে, এবং অনেক পুলিশকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে তাদের আর মানে এই যে সে ভিডিও আছে। এই পুলিশ বাহিনীর কিন্তু একটা ব্যাপক ভয়ঙ্কর একটা ক্ষোভ, এই যে জুলাই বিপ্লবী বলি, আপনার জুলাই বিপ্লবী তো মূলত তো জামাত। সুতরাং এটার উপরে যদি আপনি কিছু আলোকপাত করতেন। এবং কথাটা বলেন পুলিশের কথা, আপনার কাছে কত 750+ বললেন? আমার কাছে প্রথমে তথ্য এসেছিল, এটা আমাকে বলেছিলেন ইউকে থেকে একজন, তিনি সামরিক ব্যক্তি। অনেকদিন পর, পরশু দিন নাকি কালকে, তার সাথে অনেকদিন পর কথা হয়েছে আবার। তিনি আমাকে প্রথমে বলেছিলেন 1250, পরে আমাকে বলেছিলেন 2000। এটা তার কাছে, হ্যাঁ, কারণ একটা দেশের কথা নাম কিন্তু এই দেশে কেউ বলে না। অর্থাৎ এই দেশ, এই উপমহাদেশটা ভাগ করছে কে? ব্রিটিশরাই আমাদের শাসন করছে কত বছর, 200 বছর প্রায়, কে? ব্রিটিশ। কিন্তু ব্রিটিশের যে এখানে কোন রাজনীতিতে হাত আছে এটাকে ভুলেই যায়। একবার বলে সোভিয়েত, একবার বলে ভারত, একবার বলে চায়না, আমেরিকা। আসল লোকের নাম কিন্তু কেউ বলে না, MI6 এর নাম কেউ বলে না, ঠিক আছে, এদের নাম বলে না। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো ওই দেশে, তাও আবার তিনি সামরিক ব্যক্তি, তো তার কথা তো আমাকে গুরুত্ব দিতে। আমাকে বলেছিল পরিষদ, ওই যে যেমন তখন বলছিল 30,000, আমি বলছিলাম একদিন 3000, তখন তিনি বলছিলেন না 3000 মারা যায়নি। প্রথমে বললো 1250, পরে বলেছিল খুব সম্ভবত, এই বলছে পরে খুব সম্ভবত এটা 2000 ক্রস করবে না। আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম কার উপর হামলা হয়? রাজারবাগ পুলিশ লাইন। অর্থাৎ পুলিশ সবার আগে আক্রান্ত হয়, সবার আগে। তো এইবারও কিন্তু জুলাইয়ের 24 আগস্ট, জুলাই সন্ত্রাস যে হলো, 5 আগস্টে কিন্তু সবার আগে আক্রান্ত হয়েছে পুলিশ। আপনি দেখেন জুলাই, এদের ক্ষোভটা দেখেন, কোন প্রশাসন, পুলিশ তো আওয়ামী লীগ করে না। আর আপনি একটা কথা বলেছেন, বা তারা বিএনপিও করবে না, যত কথাই বলেন বিএনপিও করবে না, আওয়ামী লীগ করবে না। ওই যে বলেন যে ফোর্স, আপনি সেনাবাহিনীতে যতক্ষণ ছিলেন, আপনার ভাই আর আমরা দুইজনই কলিগ, আপনার ভাই আমার প্রতিপক্ষ, আপনার ভাইকে ছাড়বেন না? আরে ভাই তো দূরের কথা, বাপের হয়তো শুট করে দেবেন। আপনি বাপই ছাড়বেন, এটা আপনার চাকরি রুলস, এটা আপনার
আপনি ওইভাবেই শপথটা নিয়েছেন যে যুদ্ধের ময়দানে আপনি আপনার কলিগ যারা থাকবে, তার সৈনিক, তাকে আপনি রক্ষা করবেন, আগে পরিবার করবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ওই আমার পরিবার। হ্যাঁ, রাইট রাইট। সেই তখন আপনার একটা বাহিনী, তখন সেটা পুলিশ হোক, আর্মি হোক, বা যে কোনো বাহিনী হোক, এটাই নিয়ম। তো আপনি যতই পুলিশের ঘুষ করে বলেন, যতই গালি দেন, যদিও ঘুষ নাম্বারে, আপনাকেও এর আগেও বলেছি যে আমার আগে ধারণা ছিল বা সারা দেশের মানুষ জানে পুলিশ ঘুষ করে 1 নম্বর। নো, পুলিশ ঘুষে 1 নম্বর নয়। পুলিশ ঘুষে 1 নম্বর কোনোদিনই ছিল না, আজও নেই। পুলিশ 3 বা 4 হয়, মানে থার্ড বা ফোর্থ। ফার্স্ট সেকেন্ড থার্ড হয় রেল, শিক্ষা আর বন। রেল, শিক্ষা, বন, এরা 3 জনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ওই প্লেস আজ পর্যন্ত পুলিশ নিতে পারে নাই, যদিও পুলিশকে আমরা সারাদিন গালি দেই। সেই পুলিশ, যে পুলিশ আমাদের স্বাধীনতার সময় আগে আক্রান্ত হয়েছিল, এইবারও দেখেন আপনি পুলিশকে মারলেন কেন? মানে পরিকল্পিত ভাবে যে একটা বাহিনীকে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এটা করেছে, এটা কিন্তু বোঝা যায়। আপনার পুলিশের সাথে ক্ষোভ থাকলে একটা থানায় থাকবে, 2টা থানায় থাকবে, 600 থানাতে আপনি হামলা করেছেন কেন? দালমে কুস্ত কালা হায়। তারপর আপনি তাদের মেরেছেন, ঝুলিয়ে রাখবেন কেন? তারপর আপনি একটা নারী, তাকে আপনি জ্বালিয়ে তার বাচ্চা পেটে বলা করে মেরে ফেললেন কেন? আর পরিকল্পিত ভাবে একবার 5,000 লোক কিভাবে 5,000 লোক যাবে কেন থানা আক্রমণ করে? তার মানে আগে প্ল্যান করা ছিল, অবশ্যই প্ল্যান করা ছিল। তো এটা হয় নাই। তো পুলিশ তো এটা ভুলে যাবে না, আপনি যত কথাই বলেন। সম্ভবত সেই কারণে আজকে, তাহলে আপনাকে একটু তথ্য দেই, মানে একটু খোলাসা করি। আমাকে কিন্তু বাংলাদেশ থেকে যিনি বের হয়ে যেতে সহযোগিতা করেছিলেন, তিনিও কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, নিজেরই তখন তার যান তখন তার হাতে। কিন্তু ওই লোকটা যদি সহযোগিতা না করতো, কারণ আমি তোর ভিতরের ঘটনা জানি না, কিভাবে আমি চলে যাব, উনার পরামর্শ আর আমার উপস্থিতি বলে যে এটা আপনাকে পরামর্শ দিলাম, এইভাবে আপনি চলে যান। আপনি কি জানেন টিকিটটা করে দিয়েছিলাম আমাকে একজন, কারণ আমি কিভাবে টিকিট করব? আমার কাছে তো কিছুই নাই, ফোন টোন কিছু নাই আমার কাছে, আমি তো সিঙ্গেল, তাই না? তো আর আমি তো ফোন, তখন তো আমি ডিভাইস অনলাইন ইউজ করি না, আমি তখন এই আরে কি বলে, আর স্মার্টফোন ইউজ করি না, কারণ আমার লোকেশন ট্র্যাক হয়ে যাবে। তবে তখন অন্য নাম্বারে বাটন ফোনে চলতেছি। ওই লোকটা আমাকে টিকিট কেটে দিয়েছিল, বুঝছেন? তাহলে তো আমি যেতে পারতাম। কেন পুলিশ এটা করেছে আমাকে? আমি তো আওয়ামী লীগও করি না, এমনকি তার আমি আত্মীয় না। কেন করেছে? যে আমি নিবেদিত একটা মানুষ, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি আমাকে ব্যবস্থাটা করেছিলেন, কেউ কিন্তু খোঁজ নেয় নাই। ওই একটা, সে কিন্তু নিজে আত্মগোপনে পালিয়েছিল, তিনি আমাকে সহযোগিতা করেছেন। কেন করেছেন? কারণ পুলিশ জানে যে এই ফরিদেরা যদি বেঁচে থাকে, এরা একদিন কথা বলবে। এই শেখ ফরিদেরা যদি থাকে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে। এই আওয়ামী লীগ প্রশ্ন বলে নাই, কিন্তু সে চেয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করবে, সেই হিসেবে এটা সহযোগিতা করেছে। তারপর সে এক অন্য কাহিনী, অন্য, ওটা বলা যাবে না এখানে এখনো কিভাবে আসছে, আপনাকে কিভাবে আত্মগোপনে চলে গেলাম। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পুলিশ বাহিনী যখন তার সুযোগটা পাবে, যার সামনে তার কলিগকে জ্বালিয়ে দিয়েছে, আপনি কি মনে করেছেন সে ছেড়ে দিবে? তার বাইরে মারলেও ছেড়ে দিত। বাইরে মানে হ্যাঁ, শোনেন একটা কথা বলি। আমার এক বন্ধু ছিল, তখন আমি ময়মনসিংহে থাকি। সে ক্ষমতা দাপটে, সে জাতীয় পার্টির আমলে ক্ষমতাশালী ছিল, বিএনপির আমলে ক্ষমতা ছিল, খুবই ক্ষমতাধর। সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করতো। এখন ময়মনসিংহের ওই লোকগুলো যারা আমার বয়সী, তারা এটা বুঝে ফেলেছে কার কথা বলতেছি, বা আমাদের সময়ের, মানে আপনার 90 দশকের এটা জেনে গেছে। আগে করতো জাতীয় পার্টি, মানে ছাত্র সমাজ, তারপরে ছাত্র দলে যোগ দিয়ে বিরাট বড় নেতা, বুঝতে পারছেন তো? সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। আমি বললাম, তুমি এরকম করো কেন? আমরা তো আগে আমাদের সময় তুমি বলতাম, তুমি এরকম ব্যবহার করো কেন পুলিশের সাথে? কি হবে? পুলিশের পকেট থেকে সিগারেট নিয়ে নেয়, পুলিশের পকেট থেকে টাকা নিয়ে নেয়, কল্পনা করতে পারেন আপনি? মানে ভাবটাই তার আলাদা। সে ক্রিমিনালদের সাথে থাকে, ক্রিমিনালদের ছাড়াই নিয়ে আসে জোর করে। এবং কি আমার সামনে একদিন একটা পুলিশের এরকম কলার ধরে ফেললো। আমি তখন সরাসরি তাকে বাধা দিলাম। আপনি একজন পোশাক পরা পুলিশের গায়ে হাত দেন, ফাজলিমি করেন? কারণ আমি 2টা কারণে করছি। একটা হলো, আমরা এখানে যারা আছি সবাইকে পরে ধরবে, আর আমার নিরীহ বন্ধুরা আছে, তারাও ফেসে যাবে। আমার 3-4 জন পুলিশরা কাঁদতেছে, একটা ডিউটি, কর্তব্যরত পুলিশ কাঁদতেছে, কল্পনা করতে পারেন আপনি? কলার ধরে তাকে ঘুরাইতেছে। কি ব্যাপারে তো বললাম, কি করলো জানেন আপনি? আমি বললাম, তোমাকে কিন্তু ভুগতে হবে। আমি বললাম, বন্ধু, তোমাকে এমন ভোগাভুগতে কল্পনাই করতে পারবে না। সে আল্লাহর রহমতে অনেক বড় নেতা হয়ে গেল, আর 2 বছরে অনেক বড় নেতা হয়ে গেল। আরে পুলিশের কলার ধরে ঘুরে বড় নেতা হয়ে যাবো না? ভাই রে ভাই, বিএনপি ক্ষমতায় থাকতেই 95 সালের শুরুতেই, এখনো জেলে আছে বোধহয় সম্ভবত, মার্ডার কেস কয়েকটা দিয়ে রাখছে, যেগুলো করেই নেই।